আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। সিনোফার্মা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন, উৎপাদনের সুযোগও থাকছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার খাবার ওষুধ বানাচ্ছে ফাইজার। দেশে করোনায় আরও ৮৮ জনের মৃত্যু, ভারত এখন মৃত্যুপুরী। মরদেহ সৎকারের দীর্ঘ প্রতীক্ষা, সমালোচনার মুখে মোদী সরকার। লকডাউনের প্রভাব নেই জনজীবনে, বাস চালুর দাবিতে গাবতলীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, মালিকরা চান প্রণোদনা। তাপদাহে ডায়রিয়া সহ নানা রোগের বিস্তার, শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি, হাসপাতালে বাড়ছে চাপ, সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো খবর। করোনা মোকাবেলায় রাশিয়ার পর এবার চীনের সিনোফার্মা টিকার অনুমোদন দেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, কেউ চাইলে দেশে এই টিকা উৎপাদনের অনুমোদন দেওয়া হবে। এদিকে সব পরীক্ষা নিরীক্ষার পর চীনের ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আরও তথ্য সাইদুর রহমান আবিরের। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর ভ্যাকসিন নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও বর্তমানে ভ্যাকসিন সংকট নিয়ে আলোচনা সর্বত্র। ইতিমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে করোনার প্রথম ডোজ, অর্থাৎ নতুন করে কেউই দিতে পারছেন না সাময়িক সময়ের জন্য ভ্যাকসিন। চলছে দ্বিতীয় ডোজ, পাশাপাশি নতুন করে ভ্যাকসিন আনার বিষয়ে চলছে সংশ্লিষ্টদের তোড়জোড়। এরই মধ্যে রাশিয়ান ও চীনের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ, যা কেউ চাইলে নিজ দেশেও উৎপাদন করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের সব টাকা পয়সা পর্যন্ত দেওয়া আছে, কিন্তু আমরা ভ্যাকসিনটা পাচ্ছি না, এটা আপনারা সকলেই জানেন। আমরা তাড়াতাড়ি করে আমরা সেই চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি, যাতে কিনা আমরা ভ্যাকসিন কার্যক্রম আমরা তাড়াতাড়ি আবারও বেগবান করতে পারি। এবং কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সে সুযোগও আমরা দিচ্ছি, আমরা বলেছি। এবং আমাদের দেশে ফ্যাসিলিটিও আছে দু একটা, সেখানেও তারা ভ্যাকসিন তৈরি করতে পারে। এদিকে সকল পরীক্ষা নিরীক্ষা শেষে চীনের ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মহাপরিচালক। আজকে আমরা সিনোফার্মের যে ভ্যাকসিনটি চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন, তাদের ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। তো এই সিনোফার্মের ভ্যাকসিন সম্পর্কে আমি বলতে চাই, এটি একটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এটা হচ্ছে 0.5 ml করে আপনার 28 দিনের গ্যাপে 2বার দিতে হবে। 5 লক্ষ ডোজ ওনারা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমরা এই ভ্যাকসিনটা পেয়ে যাব 5 লক্ষ। তারপরে যে ক্রয় প্রক্রিয়া ফলো করে, যে G2G ক্রয় প্রক্রিয়া ফলো করে যতটুকু প্রয়োজন আমাদের সরকারের সেই ভ্যাকসিনটি এটি প্রকিউরমেন্টের ব্যবস্থা করা। বাংলাদেশে এই ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে সরকার পর্যায়ে আলোচনা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাস ঠেকাতে এবার মুখে খাওয়ার উপযোগী ঔষধ আনার ঘোষণা দিল মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। চলতি বছরের শেষ নাগাদ মিলবে এই ওষুধ। মুখে খাওয়ার ওষুধ করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিপোর্ট মোবালিক করিমের। করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম টিকা এনেছিল মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। তারই ধারাবাহিকতায় এবার মুখে খাওয়া যাবে এমন করোনা প্রতিরোধী ওষুধ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ এটি পাওয়া যাবে। প্রতিষ্ঠানটি করোনা চিকিৎসায় এখন পর্যন্ত 2টি অ্যান্টিভাইরাল ওষুধ নিয়ে কাজ করছে। এর মধ্যে মুখে খাওয়ার উপযোগী ওষুধটিকে বলা হচ্ছে গেম চেঞ্জার। ক্লিনিক্যাল ট্রায়াল ভালোভাবে চললে এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন পেলে চলতি বছর শেষের দিকে যুক্তরাষ্ট্র জুড়ে বিতরণ করা হবে মুখে খাওয়ার ওষুধটি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ওষুধ এলে ঘরে বসেই চিকিৎসা সম্ভব হবে, যা করোনা ভয়াবহ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোবাল্লিক করিম, মাই টিভি।
করোনায় দেশে একদিনে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১,৩93 জন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২,৩৪১ জন। মোট শনাক্ত রোগী ৭,৫৬,৯৫৫ জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছিল এবং ২,৯৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৪,৯২৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯.৩৯%। এক মাস ৯ দিন পর করোনায় রোগী শনাক্তের হার 10-এর নিচে নামল। ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার 10-এর নিচে ৯.৩৯-তে নেমেছিল। এবারে দেশের বাইরের ভারতের চিত্র। করোনার রেকর্ড মৃত্যু বাড়তে থাকায় ভারতকে এখন মৃত্যুপুরী হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিদিনই রেকর্ড ভাঙছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৩,৭৯,০০০-এরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩,৬৪৫ জন। দিল্লিতে ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। মরদেহ সৎকারে টোকেন নিয়েও দীর্ঘ সময় প্রতীক্ষার প্রহর গুনতে হচ্ছে স্বজনদের। পরিস্থিতি সামলাতে ব্যর্থতায় সমালোচনার মুখে মোদী সরকার। দেশটির হাইকোর্টও উষ্মা প্রকাশ করেছেন। রিপোর্ট মার্জিয়া মান্নানের। দিল্লিতে করোনায় মৃতদের সৎকারে অন্তহীন অপেক্ষার প্রহর গুনছে স্বজনরা। শ্মশানের বাইরে মরদেহের দীর্ঘ লাইন পড়েছে। টোকেন নিয়ে ঘন্টার পর ঘন্টা স্বজনদের কেটে যাচ্ছে দুঃসহ যন্ত্রণায়। এরই মাঝে কুকুরের লাশ ছেঁড়া নিয়ে ভারত জুড়ে তোলপাড় চলছে। এমন ছবি প্রকাশ্যে আসতেই নতুন বিড়ম্বনায় দিল্লি সরকার। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের ক্ষমতা খর্ব করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দ্য গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি আইনটি কার্যকরের ফলে দিল্লির উপরাজ্যপালের ক্ষমতা সেখানকার মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি থাকবে। গত মঙ্গলবার থেকে এই আইন কার্যকর করা হয়েছে। এদিকে অক্সিজেন নিয়ে হাহাকারের মাঝেই করোনা রোগীর চিকিৎসায় রেমডেসিভিআর এর ইঞ্জেকশনের আকাল পড়েছে। এই ঘটনায় দিল্লি হাইকোর্টের তোপের মুখে পড়ল মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বিচারপতি প্রতিভা এম সিংহের তির্যক মন্তব্য, মনে হচ্ছে আপনারা চান মানুষ মরে যাক। के मुताबिक केवल ऑक्सीजन पर आश्रित मरीजों को ही ये दवा। ভারতে রেমডেসিভির ইঞ্জেকশনের সংকট দেখা দেওয়ায় 23 এপ্রিল রেমডেসিভির ব্যবহারের নিয়মে রদবদল আনে সরকার। শুধুমাত্র মাঝারি থেকে চরম সংকটজনক রোগীদের জন্য এই ইঞ্জেকশন ব্যবহারের অনুমতি মিলছে। कारण वकील को मंगलवार यानी 27 अप्रैल की रात बाकी खुराक मिल सकी। দেশের এই চরম সংকটের মাঝেও চলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং আইপিএল এর আসর, যা নিয়ে ক্ষুব্ধ ভারতবাসী। মার্জিয়া মান্নান, মাই টিভি। এদিকে ভারতে অক্সিজেনের জন্য হাহাকার থাকলেও দেশের হাসপাতালে করোনা রোগী বাড়লেও নেই অক্সিজেন ঘাটতি। দোকানেও সিলিন্ডারের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। প্রয়োজন না থাকলে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুত না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ ভারতে তীব্র অক্সিজেন সংকট দেখা দিলেও এখনও প্রভাব পড়েনি বাংলাদেশে। কোভিড ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ সংকট থাকলেও নেই অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি। তাই অক্সিজেন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশে গ্যাস অক্সিজেনের অভাব নাই, তার প্রোডাকশন ক্যাপাসিটি অনেক। আমরা প্ল্যান করেছি যে আমাদের লোকাল যে অক্সিজেন, লিকুইড অক্সিজেন যারা তৈরি করে তাদের সমস্তটা আমরা নিয়ে আমাদের হাসপাতালগুলোতে দিব, যেখানে লিকুইড অক্সিজেনের প্রয়োজন আছে। রাজধানীর হাসপাতালগুলোর পাশাপাশি বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট বিক্রির মার্কেটগুলো ঘুরে দেখা যায় রয়েছে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ও সিলিন্ডারের মজুদ। উল্টো অক্সিজেন সিলিন্ডার বিক্রি কমে যাওয়ার অভিযোগ বিক্রেতাদের। খুব যে হামরি অক্সিজেন লাগতেছে সেটা কিন্তু না, রেগুলার যেভাবে বিক্রি করতাম ওইভাবেই চলতেছে। তেমন কাস্টমার আসে না, বিএমএ তো মাল আছে অ্যাভেলেবেল মাল। আগে যেখানে আমরা সকাল 8টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দোকান বন্ধ করতাম, এখন করোনাকালে আমরা রাত 10টা পর্যন্ত খোলা রাখতেছি। আগে চাহিদা ছিল প্রথম দেশের লকডাউনের আগে, এখন আর অত চাহিদা বেশি একটা নাই। সেল থাকলে ঘাটতি আছে না পর্যাপ্ত আছে এটা বোঝা যায়, তো চাহিদা নেই ওই হিসেবে আমাদের মার্কেটে ঘাটতি নেই। তবে কেউ কেউ আবার বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ সরবরাহ যথেষ্ট থাকলেও পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে অক্সিজেন সিলিন্ডারের দাম। তেমন অ্যাভেলেবেল নাই, সংকটই আছে, দাম আগের তুলনায় একটু বাড়ছে। আমার আব্বু অসুস্থ তো অক্সিজেন নিয়ে করতে, আমি শুনছি যে বিএমএ
অডিটোরিয়ামে অক্সিজেন রিফিল করা যায়। অনেকেই আবার গুজবে কান দিয়ে বাড়িতে মজুত করে রাখছেন একাধিক অক্সিজেন সিলিন্ডার। তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে মনে করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট। সিলিন্ডার আপনি একটা রেখে দিলেন, এটা সংরক্ষণ পদ্ধতি আপনি জানেন না, যে কোনো কারণে কিন্তু সিলিন্ডার গুলো লিক হয়, এমনি পড়ে থাকলে লিক হয়, সেখান থেকে বাস্ট হয়ে কিন্তু বাসায় আগুন ধরে যাওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে। এই অতিমারির সময়ে এটি অবশ্যই ঠিক না যে বাসায় অতিরিক্ত অক্সিজেন মজুত করে রাখা, এটা কখনোই ঠিক না। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। সর্বাত্মক লকডাউনের ১৬তম দিনে রাজধানীতে জনজীবন স্বাভাবিক। সড়কে বাস ছাড়া চলছে সব ধরনের যানবাহন। নগরীর রাস্তায় দেখা মিলেছে চিরচেনা যানজটের। চলাচল বেড়েছে মানুষের। চেকপোস্টে নেই পুলিশের নজরদারি। সব ক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লকডাউনের সেই কথাই তুলে ধরছেন শিলু রোজা। লকডাউনের ১৬তম দিনে নামে থাকলেও কাজে নেই। কয়েকদিনের তুলনায় রাজধানীর সড়কে মানুষের চলাচল বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও স্বাভাবিকভাবে চলছে সব ধরনের যানবাহন। প্রতিটি সড়কে দেখা দিয়েছে যানজট। বেটা তাগিদে আমরা বাইরে, আবার যারা চলে আরো বেটা তাগিদে বাইরে হয়। আমাদের ব্যক্তিগত কিছু কাজ থাকে, তো এই কারণে আসলে বের হওয়া আর কি। বিজনেস করি সেক্ষেত্রে তো বের হইতেই হবে, যেহেতু আমাদের এটাই রোজগারের পন্থা, তো এই কারণেই আসছি প্রোডাক্ট ডেলিভারি করার জন্য। অফিস আছে, অফিস মাস শেষ তো অনেক পোলাপানের স্যালারি কাজ করার লাগে, তো এই জন্য। লকডাউন কার্যকরে চেকপোস্টে নেই পুলিশ। গুরুত্বপূর্ণ দু এক জায়গায় যারা রয়েছেন ক্যামেরা দেখে তৎপর হন তারা। চলাচলের যে মুভমেন্ট পাসটা লাগে সেটার জন্য আমাদের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত আছে। আমরা চেষ্টা করতেছি লোকজনকে চেক করার জন্য যে কেন তারা বেরোয়েছে, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন, তাহলে আপনারা করোনা থেকে মুক্ত থাকতে পারবেন। এদিকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও অনীহা নগরবাসীর। মাস্ক আনতে ভুলে গেছি। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। গণপরিবহন চালুর দাবিতে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। এই সময় সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। আর পরিবহন খাতে ক্ষতি প্রসাদের প্রণোদনার দাবি জানিয়েছে মালিক সমিতি। ডেনি ত্রঙের রিপোর্ট। পেটের ক্ষুদায় নামছিলাম, পেটের ক্ষুদায়, ঘরে ভাত নাই, চাইল নাই, তো গাড়ি পরিবহন যদি বন্ধ করে দিতে স্যার আমরা খাবো কি স্যার? এমন পরিস্থিতির কথা উল্লেখ করে গাবতলীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। বাস চলাচলের দাবিতে আধ ঘন্টা বিক্ষোভ করতে থাকেন তারা। লকডাউনে সড়কে অন্যান্য যানবাহনের চলাচল, মার্কেট, শিল্প কারখানা খোলা যেখানে সেখানে গণপরিবহন বন্ধ রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। যতদিন ধরে লকডাউন দেওয়া সব গাড়ি চলে, প্রাইভেট চলে, মাইক্রো চলে, পাজারো চলে, সব গাড়ি বড়লোকের গাড়িগুলো চলে। আমরা লক্ষ লক্ষ পরিবহন শ্রমিক, আমাদের পেটে তো খিদা, ঘরে পোলা মাইয়া না খেয়ে রয়েছে, বাড়িওয়ালা ভাড়ার লেগে চাপ দিতেছে। গাড়ি যদি এরকম বন্ধ থাকে আমগো কি উপায়? সরকারকে আমগো দিকে দেখে না। শ্রমিকরা বলেন পরিবহন বন্ধের কারণে মজুরিও বন্ধ, পরিবার নিয়ে চলতে পারছেন না আর কেউ। আমরা কি মানুষ না? হয় বাদ দেন, না হলে আমাদেরকে মেরে ফেলুন। সব গাড়ি খোলা, গার্মেন্টস খোলা, ঠিক আছে, আমাদেরটাও খুইলা দেন, সীমিত আকারে যাত্রী নিয়ে আমরা গাড়ি চালাবো। এদিকে গণপরিবহনে ফের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে 4 দফা দাবি জানিয়েছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। শ্রমিকদের বেতন বোনাস ও পুনর্বাসন, গাড়ি মেরামতের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানান সংগঠনটির নেতারা। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিও জানান তারা। যত শ্রমিক সেই হিসাবে আমাদের মতো একটা মালিক সমিতি দিয়ে সবাইকে চালানো খুব কঠিন। এই হিসাবে সরকারকে কোনো আমরা চাইছি যে এখানে প্রণোদনার প্রয়োজন, এই প্রশাসনও বলছি, এবং অন্য জায়গায় যখন মানতেছে না সেখানে শুধু গণপরিবহনে কিন্তু মানার সুযোগ আছে স্বাস্থ্যবিধি। সেই হিসাবে আমাদের দাবি যে গণপরিবহনটা খুলে দেওয়া হোক। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। করোনার ভ্যাকসিন সংগ্রহের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সরকারের বিষেধাজ্ঞা না করে জনগণকে সহায়তা করতে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান। আলাদা অনুষ্ঠানে তারা এইসব আহ্বান জানান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারি বাসভবন থেকে চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল সভায় যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তাঁর দক্ষ এবং মানবিক নেতৃত্বে প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও বাংলাদেশ
সময় মতো সংগ্রহ করতে পারবে। সন্ত্রাসীদের বাঁচাতে বিএনপি মনগড়া কল্পকাহিনী তৈরির অপপ্রয়াস চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে দিবালোকে যেভাবে নারকের তাণ্ডব চালানো হয়েছে তা দিবালোকের মতো স্পষ্ট। যারা জ্বালাও পোড়াও করে তাদের ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ থেকে গ্রেপ্তার করা হচ্ছে। আলেম ওলামা দেখে নয়, অথবা বিএনপিকে দেখে নয়। বিএনপি বাইরে এত বিষোদ্গার করছেন, কই কাউকে তো কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। অপপ্রচার আর গুজব ছড়াচ্ছেন আপনারা প্রকাশ্যে। কেন্দ্রীয় শহীদ মিনারে সুবিধা বঞ্চিতদের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে করোনার এই দুঃসময়ে অহেতুক মিথ্যাচারে লিপ্ত না থেকে সরকারের পাশে এসে কাজ করতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রতিদিন সরকারের বিষোদ্গার না করে আওয়ামী লীগ যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে, সেইভাবে আপনারাও জনগণের পাশে দাঁড়ান এবং আসুন আমরা একসাথে জনগণের জন্য কাজ করি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি। তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে মানুষ, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। গরমের কারণে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগ ব্যাধি। হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই শিশু। এমন পরিস্থিতিতে নিরাপদ পানি পানের পাশাপাশি শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়া যাতে না হয় সেজন্য সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও একটি প্রতিবেদন শিউলি রোজার। বুধবার রাতে বৃষ্টি হলেও সারা দেশে কমেনি তীব্র তাপদাহ। অস্থির সময় পার করছে মানুষ, গরমে হাঁসফাঁস করছে সবাই। তাপদাহে যেমন কাজকর্ম বিঘ্নিত হচ্ছে, তেমনি নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর চাপ, বেশিরভাগই শিশু। ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ডায়রিয়ার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুরা। ওদের দুজনেরই পাতলা পায়খানা বমি ছিল, পরে হসপিটালে ভর্তি হই। আমার বাচ্চার জ্বরের থেকে এই যে হালকা শ্বাসকষ্ট হয়েছে আর পুরোটা শরীর ফুলে গেছে। এই সমস্যা, আর কোনো প্রস্রাব পায়খানা ক্লিয়ার না। অভিভাবকরা জানান, গরমের কারণে আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বরটা কালকে 106 ছিল, বলতেছে যে এখন এরকমই মানে সিজনটা এরকম চলতেছে বাচ্চাদের, যে অ্যান্টিবায়োটিকটা 3 দিনের আগে কাজ করতেছে না, গরম অতিরিক্ত গরম পড়তেছে, তো এই কারণে নিউমোনিয়াটা আরো 2 মাস আগে থেকে ধরা পড়ছে। তীব্র তাপদাহে শিশুদের নিউমোনিয়া হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিরাপদ পানি পানের সঙ্গে সতর্কতার পরামর্শ দিয়েছেন। তীব্র গরম, দাবদাহ চলছে, সব মিলিয়ে বাচ্চাদের যে মুভমেন্টটা এটা তো ফ্রিলি করতে পারছে না অভিভাবকরা। তবে এই গরমের সময় অনেকগুলি রোগের প্রাদুর্ভাবই বাচ্চাদের জন্য বেড়ে যায়। সবচেয়ে বেশি হয় ডায়রিয়া, সর্দি কাশিও হয় জ্বরের জন্য। স্বাভাবিক যে এই গরমকালীন ফলমূল যেগুলি রয়েছে এগুলির ব্যাপারে অবশ্যই জোর দিতে হবে। প্রচুর পানি পান করবে, অবশ্যই সেটা নিরাপদ পানি হতে হবে। এদিকে আগামী কয়েকদিন তাপদাহ বহাল থাকলেও ঝড় বৃষ্টির মধ্য দিয়ে ধীরে ধীরে অবস্থার উন্নতির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। আগামী 10 মের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিকেলে রাজধানী বিজয়নগরের শ্রম ভবনের সম্মেলন কক্ষে ঈদের আগে শ্রমিকদের বেতন, বোনাস পরিশোধ, ছুটি এবং শ্রম পরিস্থিতি বিষয়ে টিসিসি আর RMG-TCC সভা শেষে তিনি আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস সহ সব সেক্টরের শ্রমিকদের ঈদুল ফিতরের বোনাস এবং এপ্রিল মাস সহ যদি কোনো মাসের বেতন বকেয়া থাকে সব পরিশোধ করতে হবে। এছাড়াও শ্রমিকদের ভ্যাকসিনের ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। 10 তারিখের মধ্যে আপনারা বেতন, ভাতা এবং বোনাস পরিশোধ করে দেবেন বলে আমি আশা করি। আর ভ্যাকসিনের ব্যাপারটা বললাম, সেন্ট্রাল ফান্ড নিয়ে আপনারা পরে কথা বলতে চান, অবশ্যই সেন্ট্রাল ফান্ডের সভা ডাকবো। সেই সভা ডাকলে সেখানে আপনারা তো অবশ্যই উপস্থিত থাকবেন। ক্রেতা খরা কাটছে রাজধানীর ইফতার বাজারে। লকডাউন শিথিল করায় বেইলি রোডের দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ। ক্রেতা বাড়তে থাকায় লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন দোকানিরা। রিপোর্ট এসএফ আরিফের। করোনা প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে রোজার শুরুতে ক্রেতা সমাগম কম ছিল রাজধানীর ইফতার বাজারে। তবে কয়েকদিন ধরে চিত্রটা একটু ভিন্ন। ঐতিহ্যবাহী বেইলি রোডের ইফতার সামগ্রীর দোকানে আসতে শুরু করেছে ক্রেতা সাধারণ। এই বছর করোনাটা মানুষ এত আতঙ্কিত না, এটা মানুষ স্বাভাবিকভাবে মাইনে নিছে।
এটা একটা প্যান্ডেমিক ডিজিজ, এটা আসবে। হার কমেছে, প্লাস লোকবলের মধ্যে লোকজনের মধ্যে একটু সচেতনতাও আসছে। করোনার কারণে আসতাম না, ভয় অনেক বৃদ্ধি গেছে, 7,500 পর্যন্ত পৌঁছে গেছে। মহামারীর মধ্যে বাসার ইফতারের পক্ষে নগরবাসী, তবে সন্তানদের বায়না কিংবা বৈচিত্র্য আনতেই দোকানে আসছেন কেউ কেউ। আমি আসলে বাসার খাবারটাই বেশি পছন্দ করি, তবে বাচ্চাদের অনুরোধে, বাচ্চাদের রিকোয়েস্টে মাঝে মধ্যে আসতে হয়। বাসাতে হয়তো মাঝে মধ্যে আসতে বাচ্চারা একটু আবদার করে, এই জন্য। ব্যবসায়ীরা বলছেন সরকার লকডাউন শিথিল করার পর থেকে বেড়েছে বিক্রি। শুরুর থেকে তো কাস্টমার ছিল না, তবে এই যে আপনার শপিং মলটা খুলে দেওয়ার পরে কিছুটা কাস্টমারের একটু বাড়ছে। তবে বেইলি রোডের যে একটা ঐতিহ্য আছে সেটা এবার দেখা যাচ্ছে না। এখন কিছুটা আগের থেকে স্বস্তি, আমরা মনে হচ্ছে আমাদের লস্ট হয়তো কিছুটা কাটায় উঠতে পারবে। ক্রেতাদের সাড়া মেলায় ইফতার আইটেম বাড়ানোরও চেষ্টা করছেন দোকানিরা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। সর্বাত্মক লকডাউনে সরকারি বিধিনিষেধের কারণে এই মুহূর্তে কোনো ধরনের আগাম জামিন শোনা যাবে না বলে অভিমত দিয়ে জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই অভিমত প্রকাশ করেন। বেঞ্চটিতে দিনের কার্যতালিকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের আগাম জামিন আবেদনটি 14 নম্বর ক্রমিকে ছিল। বেলা 11:15টায় কার্যক্রম শুরু হলে আইনজীবীদের উদ্দেশ্যে আদালত আগাম জামিন আবেদনের শুনানি না করার বিষয়টি তুলে ধরেন। এই বিচারিক কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে শারীরিক উপস্থিতি ব্যতি রেখেই পরিচালিত হচ্ছে, ফলে অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিনের বিষয়গুলো কিন্তু বিচার প্রার্থীকে আদালতে সরাসরি উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করতে হয়। যেহেতু বর্তমানের এই পদ্ধতিগত সীমাবদ্ধতার কারণে সেটি সম্ভব নয়, বিধায় বিজ্ঞ আদালত, উচ্চ আদালত আপাতত এই আগাম জামিন যে সংক্রান্ত শুনানি বা মামলাগুলো রয়েছে সেগুলো ওনারা এখন শুনবেন না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন সদ্য কারামুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম। দুপুরে বাবা হাজী সেলিমকে সাথে নিয়ে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি। এ সময় ইরফান সেলিমের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 28, 29 ও 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেকে নির্দোষ দাবি করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকারও কথা জানান ইরফান সেলিম। খুশি যে আমি জামিন পেয়েছি, আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, বিচার এখনও চলমান, তো আমি এটা চাচ্ছি না এরকম মন্তব্য করতে। আই ওয়াজ ভেরি শক, রাইট। আমি অন দ্য স্পটে ছিলাম না, আমি আমার মাকে হসপিটালে দেখে ওখান থেকে আমি আমার গাড়ি নিয়ে যেতে পেরেছিলাম। আমার দেহরক্ষীরা ওয়াজ ইন এ ডিফারেন্ট কার, রাইট। আই ওয়াজ নট অন দ্য স্পট। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটির বিপরীত পাশে MT ইরাবত 1 নামের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে ট্যাঙ্কারটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে খবর পেয়ে BNT পশুর ও বন্দরের পাইলট আবুল খায়ের নেতৃত্বে টাগবোট কান্ডারি 1, কান্ডারি 10 পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নি নির্বাপন উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ট্যাঙ্কারটি 1200 টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে এসেছিল। খবর শেষ করব ভিন্নধর্মী এক খবরের মধ্য দিয়ে। নতুন তথ্য আবিষ্কারের ইতিহাসে মোড় ঘুরে যেতে পারে যে কোনো সময়ে। যেমন ভাবনা নতুন দিগন্ত খুলে দিল মিশরের নতুন আবিষ্কার সুপ্রাচীন আতেন শহর। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই আবিষ্কারের ফলে মিশরের ইতিহাসের নতুন দিক উন্মোচিত হলো বলে দাবি প্রত্নতত্ত্ববিদদের। রিপোর্ট মার্জিয়া মান্নানের। মিশরের লাক্সারে 3000 বছরের পুরনো এক শহরের সন্ধান মিলেছে। লাক্সারের ভ্যালি অব দ্য কিং এর বালির নিচে পাওয়া শহরটির নাম আতেন। রাজা তুতেনখামেনের সৌধের খোঁজ পাওয়ার পর এই আতেন শহরই মিশরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর আগে বহু প্রত্নতত্ত্ববিদ এই শহরের খোঁজ চালালেও এতদিন এর সন্ধান মেলেনি। ইজিপশিয়ান আর্কিওলজিক্যাল মিশনের প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন শহরটির প্রতিষ্ঠাতা ছিলেন নবম ফারাও রাজা তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব 1391 থেকে 1350 পর্যন্ত মিশর শাসন করেছেন তিনি। ওই সময় পর্বের প্রশাসন এবং শিল্পের বেশিরভাগই ছিল লাক্সার শহরের পশ্চিম প্রান্তে।
শহরটির রাস্তার দুপাশে বাড়ি ছিল, সেগুলির মধ্যে বেশ কিছু বাড়ির পাঁচিলের উচ্চতা ছিল 10 ফুটের মতো। শহরটির দক্ষিণে বিশাল এক উনুন মিলেছে। কি হতো সেখানে ভাবছেন ইতিহাসবিদরা। তবে এখনো অনেক কিছু উদ্ধার বাকি রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা বিশ্বাস করি তুতেনখামেনের সমাধির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে হারানো এই শহরটির খোঁজ। আমি একে সোনালী শহর বলছি, কারণ মিশরের সোনালী সময়কে আমরা খুঁজে পেয়েছি। আতেন শহরের আবিষ্কারে প্রাচীন মিশরের জীবনযাত্রার বিষয়ে অনেক নতুন তথ্য উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুধু আতেন নয়, গত কয়েক মাস ধরে মিশরের বিভিন্ন জায়গায় যেসব প্রাচীন জিনিসপত্র আবিষ্কার হয়েছে সেসবের সূত্র ধরে মিশরের প্রাচীন জীবনযাত্রা সম্পর্কে আরও নানা তথ্য জানার সুযোগ এনে দেবে, এমনটাই ভাবছেন প্রত্নতত্ত্ববিদরা। মার্জিয়া মান্নান, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। সিনোফার্মা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন, উৎপাদনের সুযোগও থাকছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার খাবার ওষুধ বানাচ্ছে ফাইজার। দেশে করোনায় আরও 88 জনের মৃত্যু, ভারত এখন মৃত্যুপুরী। মরদেহ সৎকারের দীর্ঘ প্রতীক্ষা, সমালোচনার মুখে মোদী সরকার। লকডাউনের প্রভাব নেই জনজীবনে, বাস চালুর দাবিতে গাবতলীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ, মালিকরা চান প্রণোদনা। তাপদাহে ডায়রিয়া সহ নানা রোগের বিস্তার, শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি, হাসপাতালে বাড়ছে চাপ, সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। করোনার ক্ষতি কাটাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা, বরাদ্দ $1,80,000 কোটি। এবং ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে শ্রীলঙ্কার দারুণ শুরু, করুণারত্নে ও ত্রিমান্নের শতকে প্রথম দিন শেষে 1 উইকেটে সংগ্রহ, 291 রান। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।